আপনাদের দেখাতে চলেছি খুশি নামের একটা মেয়ের গল্পের শেষ অংশ, যার জন্ম হতেই তার মা বাবা তাকে আবর্জনার পাত্রে ফেলে দিয়েছিল। 1991 সাল দিল্লির একটা ওয়েল টু ডু পরিবার বাচ্চার জন্ম হওয়াতে এতটাই অখুশি হয়ে যায় যে তাকে দিল্লির রাস্তায় একটা আবর্জনার পাত্রে ফেলে চলে আসে। একজন মিশনারি সিস্টার অসহায় বাচ্চাটার কান্না শুনতে পায়। মিশনারি সংস্থা থেকেই বাচ্চাটার নাম রাখা হয় খুশি। 7 বছর বয়সে এটা ডায়াগনোজ হয় যে খুশি মেন্টালি চ্যালেঞ্জড। মিশনারি সিস্টাররা অনেক কষ্ট সত্ত্বেও খুশিকে চণ্ডীগড়ের একটা স্পেশাল হোমে পাঠিয়ে দেয়, যেখানে মেন্টালি চ্যালেঞ্জড বাচ্চাদের দেখাশোনা করা হয়। চণ্ডীগড়ের চেতনা হোম ফর স্পেশাল চিলড্রেনে 7 বছর সে কাটায়। 14 বছরের খুশি খুবই দুষ্টুমি করে। বড় পার্কে খেলাধুলা করতে সে খুবই ভালোবাসে। একদিন নিরাপত্তা রক্ষী বাধা দেওয়ার পর খুশি চেতনা সেন্টারের গেট টপকে পালিয়ে যায়। 2 দিন পর্যন্ত খুশির কোনো খোঁজ পাওয়া যায় না। শেষমেশ খুশিকে পাওয়া যায় চণ্ডীগড়ের অন্য একটা সেক্টরের একটি পার্ক থেকে। চেতনা হোম কেয়ারের সঙ্গে পুলিশের বনিবনা হয় না। খুশিকে একটা চাইল্ড কেয়ার কমিটির সামনে আনা হয় এবং কমিটি খুশিকে নারী নিবাস নামে একটা সরকারি আস্তানায় পাঠিয়ে দেয়। খুশি এখানে জীবনের 18 বছর পর্যন্ত থাকে। এবার খুশির বদলি হয় আরেকটা নিরাশ্রয় মহিলাদের জন্য সরকারি আস্তানা আরাধনা সংস্থায় মে 2009। এই সময় সেই সংস্থায় কয়েকদিনের মধ্যেই খুশি অসুস্থ হয়ে পড়ে। তার পেটে ভীষণ যন্ত্রণা হয়। প্রথমে এটাকে সাধারণ যন্ত্রণা মনে করে ওষুধ দেওয়া হয়, কিন্তু পেটের যন্ত্রণা যখন কমছিল না তখন আরাধনার কনভেনার ডক্টর লক্ষ্মী সন্থানাম খুশিকে একটা হসপিটালে নিয়ে যান। এবার তারপর ডক্টর সীমা, কি ব্যাপার? ওই পেট ব্যথাটা পেট ব্যথা নয়। তাহলে শি ইজ প্রেগনেন্ট। প্রেগনেন্ট? কিন্তু কি করে? ঠিক করে চেক আপ করেছেন তো? আই মিন, কোনো ভুলভাল রিপোর্ট বেরোয়নি তো? সোনোগ্রাফির সময় আমি ওখানেই বসেছিলাম। খুশি সত্যি প্রেগনেন্ট। আজ পর্যন্ত আমাদের সংস্থা এরকম হয়নি। দিস ইজ ইম্পসিবল ডক্টর সীমা। কিছু একটা বড় গন্ডগোল তো হচ্ছেই, খুব খারাপ কিছু একটা। ম্যাডাম, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ছায়া, আমাদের সংস্থার উপর এটা বড় কলঙ্ক। আর সবচেয়ে দুঃখের ব্যাপার তো এটা যে এটা খুশির মতো মেয়ের সঙ্গে হয়েছে, যে জানেই না ওর সঙ্গে কি হয়েছে। কিন্তু যাই হয়েছে, তোমরা জানো না এমনটা হতেই পারে না। দেখুন ম্যাডাম, আমরা এই কাণ্ডটার ব্যাপারে কিচ্ছু জানতাম না, সত্যি বলছি। যদি এটা সত্যি হয় যে তোমরা কিচ্ছু জানো না, তাহলে আরেকটা সত্যি এটাই যে কেউ নিশ্চয় জানে, বিশেষ করে যে এই ঘটনা ঘটিয়েছে। আর আমার দৃঢ় বিশ্বাস পুলিশ তাকে খুঁজে বের করবেই। ডিএসপি সাহেব, খুশি একটা মেন্টালি চ্যালেঞ্জড মেয়ে। ও হয়তো বুঝতেই পারেনি যে ওর সঙ্গে কি হচ্ছে। কেউ হয়তো ওর মানসিক পরিস্থিতির সুযোগ নিয়েছে। ডক্টর লক্ষ্মী, এটা খুব সিরিয়াস একটা ব্যাপার। শুধু সিরিয়াস নয় ডিএসপি সাহেব, লজ্জাজনকও। যতদিন না দোষীকে খুঁজে পাওয়া যাচ্ছে আমি স্বস্তি পাবো না। এক তো এটা একটা খুশির মতো মেয়ের সঙ্গে হয়েছে, তারপর আবার আমাদের সংস্থায় হয়েছে। কি জানি হয়তো আরো মেয়েরা আছে যে এসবের শিকার হয়েছে, বলতে ভয় পাচ্ছে। খুব সম্ভবত এটা সিঙ্গেল আইসোলেটেড কেস নয়। আমরা এই কেসের গোড়া অবধি যাব আর সব উত্তর ওইখানেই পাওয়া যাবে। আপাতত আমি একজন লেডি অফিসারকে এই কেসে ডেপুট করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। দিদি, আমারও চুল বেঁধে দাও না। এদিকে বেঁধে দিচ্ছি। খুশি, কে ছিল ওটা? কে? ওই লোকটা যে তোর সাথে এসব করেছে। কি করেছে? ওই
যে তোর কাছে এসেছিল, তোকে ছুঁয়েছিল? জানি না শ্যামা কি করেছে। কিছু না, তুই মিনা দিদির সাথে যা, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ, আমি মুস্কানকে আনছি। ম্যাডাম, আমি তোকে জিজ্ঞাসা করার পুরো চেষ্টা করেছি, কিন্তু ও একটাই কথা বলছে যে ও কিছু জানে না। আরতি, ও কি জানে যে তুমি ওকে কি জিজ্ঞেস করছো? এখানে আমরা কি বিষয়ে কথা বলছি? ম্যাডাম, আমার মনে হয় না যে ও কিছুই বুঝতে পারছে। ঠিক আছে আরতি, তুমি যেতে পারো। ডক্টর লক্ষ্মী, খুশির এই মুহূর্তে যে মেন্টাল কন্ডিশন, তাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেন্টালিও একদম বাচ্চার মতো। আর ও এটা বুঝতেও পারছে না যে ওকে ফিজিক্যালি কেউ অ্যাবিউজ করেছে। আর হতে পারে যে ওই সব ব্যাপারটাকে নর্মাল ভাবছে। তো কালপ্রিটকে চেনা ওর জন্য বেশ মুশকিলের। তাহলে আপনি সমস্ত স্টাফদের কোশ্চেন করুন। প্রশ্ন তো সবাইকেই করব, কিন্তু তার আগে আমার খুশির সাথে কথা বলা দরকার। ওকে এটা বোঝাতে হবে যে হিউম্যান সেক্সুয়ালিটি ব্যাপারটা কি। খুব ভালোবেসে ধীরে ধীরে ওকে এটা বোঝাতে হবে যে ভালো ছোঁয়া আর খারাপ ছোঁয়া কি হয়। আমি কাল খুশিকে নিয়ে ডক্টর সীমার কাছে যাচ্ছি। ওর চেক আপ করতে হবে। ডক্টর সীমা একজন ভালো কাউন্সেলরও। উনি এই কাজটা খুব ভালোভাবে করতে পারবেন। এটাই সবচেয়ে ভালো হবে। খুশির কাউন্সেলিং এর পর খুশি হয়তো আমাদেরকে কোনো সূত্র দেবে। আর হয়তো এটাও জানতে পারবো যে আপনার এই সংস্থার 4 দেওয়ালের মধ্যে এত বড় ক্রাইম কে করলো আর কিভাবেই বা হলো। খুশি, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চলেছি, ওকে? প্রশ্ন? কি প্রশ্ন? সহজ, জানা থাকলে উত্তর দিয়ে দিও, হ্যাঁ অথবা নয়, ঠিক আছে? ঠিক আছে। ভেরি গুড। ওকে টেস্টের জন্য পাঠিয়ে দিয়েছি। ডক্টর সীমা খুশিকে কিছু বলেছে? কারণ নাম বলেছে ও? ওকে দিয়ে নাম বলানো খুব মুশকিল, কিন্তু হ্যাঁ, আমি ওকে শারীরিক সম্পর্কের ব্যাপারে বলেছি, জবরদস্তির ব্যাপারেও বলেছি। ও সবকিছুই বুঝতে পেরেছে, কিন্তু কিন্তু কি? কিন্তু ওর কাছে এই সব কিছু যেন কোনো খেলা। ও এর গভীরতা বুঝতেই পারছে না। খুশি কি একজনেরও নাম বলেনি যে ওকে মলেস্ট করেছে বা রেপ করেছে? ও কোনো নাম বলছে না, কিন্তু হ্যাঁ, আমি যখন ওকে শারীরিক সম্পর্কের কথা বলি তখন ও বলে একজন নয়, বরং অনেকজন মিলে এসব করেছে। ডক্টর লক্ষ্মী, এটা খুবই শকিং। ভ্রূণটা 10 সপ্তাহের, মানে খুশি 2.5 মাসের প্রেগনেন্ট। খুশি আপনার সংস্থা আরাধনায় কবে এসেছে? এই প্রায় মার্চ মাসে। আর এখন চলছে মে মাস। তার মানে এই রেপ নারী নিবাসে হয়েছে, যেখানে খুশি আগে থাকতো। একদিকে খুশির অপরাধীকে ধরার চেষ্টায় ইনভেস্টিগেশন এগিয়ে চলেছিল, কিন্তু অন্যদিকে
সবাইকে একটা দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছিল যে একজন 18 বছরের মেন্টালি চ্যালেঞ্জড মেয়ে মা হতে চলেছে। খুশির উপর এত বড় একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া কি ঠিক হবে, যেখানে ও একজন নর্মাল মহিলার মতো মা শব্দের মানেই বুঝতে পারে না? লক্ষ্মী দেবী, আমি এই প্রেগনেন্সির বিরুদ্ধে। খুশি কি করে বাচ্চার জন্ম দেবে? ও ও তো নিজেই বাচ্চা। কিন্তু অ্যাবর্শন আমরা মার মত ছাড়া তো করাতে পারবো না। কামন লক্ষ্মী দেবী, খুশি জানেও না যে ও প্রেগনেন্ট। ওর মত, ওর অনুমতি কোনো মানেই রাখে না, কেননা ও এসব কিছুর ঊর্ধ্বে। দেরি হয়ে যাওয়ার আগেই উই হ্যাভ টু ডু ইট। আমরা এই ডিসিশন নিজেরা নিতে পারবো না ডক্টর সীমা, এর জন্য আমাদের কোর্টের অ্যাপ্রুভাল দরকার। তাহলে লিগ্যাল ফর্মালিটিস তাড়াতাড়ি মিটিয়ে ফেলুন। ফার্স্ট ডক্টর লক্ষ্মী, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ। আপনি বুঝতে পারছেন তো? নে খুশি, এটা তুই খা। না দিদি, আমি এটা খাবো না। আমার না আচার ভালো লাগছে। না খুশি, তোর সবকিছু খাওয়া উচিত, না হলে তোর শরীর ভালো থাকবে কি করে? কেন মিনা দিদি? কেননা তোর দেখ খুশি, তোর সব কেনর উত্তর নেই আমাদের কাছে। আমার সব কেনের উত্তর কেন নেই তোমাদের কাছে? কেননা তোর সাথে কেউ জিততে পারবে না, তাই। আরতি দিদি, মিনা দিদি, আমরা খাওয়ার পর খেলতে যাই। এসব কি বলছেন আপনারা? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আরাধনা যাওয়ার আগে খুশি নারী নিবাসে 4 বছর ধরে তোমার দেখভালে ছিল। তার মানে তোমার প্রশ্রয় আর সম্মতি ছাড়া এটা হতেই পারে না যে কোনো পুরুষ ওকে ছুঁতে পারে। আর নারী নিবাসে মাত্র 2 জন পুরুষ কর্মচারী কাজ করেন। দেখো, তোমরা এখানে বহু বছর ধরে কাজ করছো। আমি পুরো নিশ্চিত যে তোমরা অবশ্যই কিছু না কিছু জানো। তাড়াতাড়ি বলো, সেটা তোমাদের জন্যই ভালো হবে। দেখুন ম্যাডাম, এইসব ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। আমি সত্যি বলছি। তার মানে তুমি বোবা, কালা আর অন্ধ। সিমরান, ইয়েস ম্যাডাম, বিমলাকে লকআপে নিয়ে যাও আর নিজের মতো করে জিজ্ঞেস করো। আর ততক্ষণে জিজ্ঞেস করবে যতক্ষণ না উনি বলছেন যে উনি কি দেখেছেন, কি শুনেছেন আর কি করেছেন। ইয়েস ম্যাডাম। এখন ম্যাডাম আমি সত্যি কিছু করিনি। আমি কিছু করিনি, আমায় ছেড়ে দিন। আমি কিছু করিনি। স্যার, আমরা এই মামলার তাড়াতাড়ি সিদ্ধান্ত চাই। আমার একদিন লাগবে এই কেসটাকে স্টাডি করতে। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, 3 জনকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করেছি। রামদিন সবার আগে মুখ খুলে দিয়েছে। নিয়ে আয় সালাকে। ম্যাডাম, আমি স্বীকার করছি যে আমি খুশির সাথে একবার ম্যাডাম, আমি সত্যি কাজটা ভুল করে ফেলেছি। এই খুশি, চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি। চল, বড় পার্কে চাই আমরা। বড় পার্কে? তুই যাবি না বুঝি? ঠিক আছে, তাহলে অন্য কাউকে নিয়ে যাই। না 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 না, আমি বড় পার্কে যাব, আমি বড় পার্কে যাব। তাহলে চল। তবে শোন, কাউকে কিন্তু বলবি না। বড় পার্কে যাবো, আমরা আইসক্রিম খাবো। আর কি কি ভালোবাসিস তুই? দোলনায় চড়বো। চল, দোলায় দুলবো। আমি সত্যি বলছি ম্যাডাম, এই কাজটা আমি একা করিনি। ওই সালা, প্রত্যেকটা কুকুরের নাম বল আমাকে। ম্যাডাম, একজন এই কুলবন্ত নারী নিবাসের সিকিউরিটি। আর আর ম্যাডাম হরিরাম। ওই আরাধনা সিকিউরিটি গার্ড? হ্যাঁ ম্যাডাম, আর ওই সুরেশও ছিল, ওই আরাধনার ড্রাইভার। শালা, তোমরা এই 4 জন ষড়যন্ত্রে যুক্ত ছিলে আর কেউ কোনো কিছু বুঝতে পারলো না? এই অপরাধীদের মধ্যে থেকে একজন পুলিশ ইন্টারোগেশনের সামনে মুখ খুলে দেয় আর বাকি অপরাধীদের নাম বেরিয়ে আসে। এই 4 জন পুরুষ মিলে একজন 18 বছরের মেন্টালি চ্যালেঞ্জড মেয়েকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করে, তাকে ধর্ষণ করে। আর এই কথাটা সেই মেয়েটা বুঝতেই পারে না যে কি ঘটেছিল তার সাথে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এটা কি করে সম্ভব হয়েছিল। এই 4 জন আলাদা আলাদা সরকারি সংস্থার কর্মচারী ছিলেন, যেখানে সাহায্য প্রার্থী মহিলাদের আশ্রয় দেওয়া হয়। এই রকম পরিবেশে এত বড় ঘটনা আরো অনেকে না থাকলে ঘটতেই পারত না।
তাহলে তারা কারা ছিল যারা খুশির সঙ্গে ঘটা অত্যাচারকে প্রশ্রয় দিয়েছিল? দেখুন, আমি এই কেসটা স্টাডি করলাম। মেডিকেলি এটা উচিত হবে না যে খুশির প্রেগন্যান্সি ম্যাচিওর করুক, কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি বা অ্যাবর্শনের অর্ডার দেবার আগে আমাদের অনেকবার ভাবতে হবে। আফটার অল, আমরা একটা প্রাণ নিয়ে নেবার কথা আলোচনা করছি ডক্টর লক্ষ্মী। স্যার, খুশির জীবন তো এমনিতেই ঝুলে রয়েছে। ও জানেও না যে ও প্রেগনেন্ট। ও বাচ্চা কি করে জন্ম দেবে, কি করে পালন করবে? ও তো নিজেই বাচ্চা, ওকেই সবসময় চোখে চোখে রাখতে হয়। আদালত এই কথার প্রমাণ চায় যে খুশি কোন লেভেল অব দি মেন্টালি আন্ডার ডেভেলপড। সে কি সত্যি নিজের বাচ্চার খেয়াল রাখতে পারবে না, বা তার আইকিউ কি টেকনিক্যালি এতটাই লো? অফকোর্স হ্যাঁ স্যার, কয়েক বছরের রেকর্ড রয়েছে। আমার ফ্রেশ রেকর্ড চাই। আমি সিজিআই হসপিটালের রেসিডেন্ট সাইকিয়াট্রিস্টকে এক্ষুনি অর্ডার দিচ্ছি, যাতে উনি খুশিকে খুব ভালোভাবে এক্সামিন করেন, যাতে এটা প্রমাণ হয় যে সে শিশু জন্ম দেওয়ার জন্য রেডি নয় বা তার লালন পালন করবার জন্য। কি হচ্ছে? কি হচ্ছে সব? লক্ষ্মী দেবী, নারী নিবাসের বিমলা এবং আপনাদের আরাধনা সংস্থা ছায়া দুজনেই ক্রাইমের সাথে জড়িত। এ আপনি কি বলছেন? আপনাদের রামদিন সবই বলে দিয়েছে। রামদিন, সুরেশ, কুলবন্ত এবং হরিরাম। বিমলার ছায়া টাকা নিয়েছিল মুখ বন্ধ রাখার জন্য। ডক্টর লক্ষ্মী এই 4 জন 4 বছর ধরে খুশিকে ব্যবহার করেছে এবং বারবার করেছে। খুবই দুঃখের বিষয় এবং লজ্জারও যে দুটো অর্গানাইজেশনের কেয়ারটেকার, নারী নিবাসের বিমলা আর আরাধনার ছায়া, ওই মেয়েটাকে এই বদমাশগুলোর কাছে নিজেরাই নিয়ে যেত। আর এই 4 জন যখন ওই মেয়েটাকে রেপ করতো তখন ওরা মুখ ঘুরিয়ে নিত। আর শুধু তাই নয়, এই দুজন অত্যন্ত খুশি হয়ে টাকাও কামাতো। হরিরাম, তুই কি করছিস এখানে? কিছু তো না, আমি তো শুধু এই পুতুলটার চুলটা ঠিক করে দিচ্ছিলাম। দেখ হরিরাম, শেষবার বলছি আমি তোকে, ভবিষ্যতে আমার দেখাশোনায় থাকা কোনো মেয়ের সঙ্গে কথা বললে না ভালো হবে না। আমি আর কখনো কারোর সঙ্গে কথা বলবো না। আসলাম। ওই, কি করছিলি তুই এখানে? বল, কি করছিলি? কিচ্ছু করিনি তো। ওই, কালকে জন্মাইনি আমি, আর নয় মেন্টালের মতন ঢিলি। করবো তোর রিপোর্ট লক্ষ্মী ম্যাডামকে, দেবো তোকে ছাড়িয়ে কাজ থেকে। আরে চুপ কর। চুপ থাকার জন্য 100 টাকা লাগবে, বের কর। এখন নেই, কালকে দেব। এবার থেকে পকেটে নিয়ে ঘুরিস। আজ থেকে প্রত্যেক সপ্তাহে হাতে যদি আমি নোট না পাই না, তো ধরে নে তুই গেলি। এই সরকারি কাজ না রোজ রোজ পাওয়া যায় না। চল বেরো এখান থেকে। দেখো, আমি জানি রামদিন আর কুলবন্তর খাতা চলে তোমার সাথে, আমারটাও শুরু করে দাও। সবাই খুশি। এদের মধ্যে টাকা পয়সা দেওয়া নেওয়া সবসময় চলতো। এই হরিরাম, তোর 600 টাকা বাকি আছে আরে এখনো। দিয়ে দেব, কোথায় পালাচ্ছি আমি? আরে তুই পালিয়ে যাচ্ছিস না, কিন্তু আমার ঘরটাও চলছে না। ছোট ছোট বাচ্চা আছে আমার। শিগগিরই পয়সা বের কর, নইলে অন্য রাস্তা দেখছি। এই নাও, 200 টাকা আছে, বাকি 400 টাকা আজকালের মধ্যে দিয়ে দেবো। আজকালের মধ্যেই, হ্যাঁ? ব্যাপারটা যেন পরশু অবধি না গড়ায়, নইলে তোকে দেখে নেব। ভাই সুরেশ, এই মহিলা আর আমাদের ছায়ার মধ্যে কত পার্থক্য না? এর সাথে দেখা হলে এ খিটখিট করে, আর আমাদের ছায়া বেচারি খুব শান্ত, কখনো খিটখিট করে না। ও তো মিছিটির ছুরি। আর এই বিমলার সাথে ছায়াও যুক্ত ছিল এই র্যাকেটে, দুজনে মিলে টাকা কামাতো। আর এই 4 জন ছেলে ওই বেচারি মেন্টাল চ্যালেঞ্জড মেয়েটার সেক্সুয়াল এক্সপ্লয়মেন্ট করতো। ম্যাডাম দিদি,
অন অ্যান অ্যাভারেজ একজন অ্যাডাল্টের আইকিউ লেভেল 90 ইউনিটস হয়ে থাকে। খুশির রিডিংস কি ছিল ডক্টর? 60 আছে, নর্মালের থেকে অনেকটাই কম। আপনি খুশির রিপোর্টে কি সাজেস্ট করবেন? সোজা হিসেব লক্ষ্মী দেবী, খুশি মা হওয়ার জন্য প্রস্তুত নয়, আর ভবিষ্যতেও কখনো হবে না। আমি তো এই প্রেগন্যান্সির একেবারে বিরুদ্ধে মত দেব। আদালত খুশির প্রেগন্যান্সিকে টার্মিনেট করার স্যাংশন করে দেয়। কনসাল্টিং সাইকিয়াট্রিক পুরো পরীক্ষা আর অনুসন্ধানের পর এটা রায় দেয় যে খুশি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার মতো মানসিক অবস্থায় নেই বা ওকে দেখাশোনা করার মতো দায়িত্ব নিতে পারবে না। সোনা, বেশি কষ্ট হবে না, শুধু ডাক্তার যেমন বলবেন তেমন করো। ডাক্তার কি করবে? খুশি মা, একটা ছোট্ট অপারেশন। অপারেশন? না, আমার সুচ ভালো লাগে না, ব্যথা লাগে, আমার চাই না। না সোনা, এখানে কষ্ট হবে না, সব হয়ে যাওয়ার পরে তোমার খুব ভালো লাগবে, একদম কষ্ট হবে না। সত্যি? গড প্রমিস? তুমিও গড প্রমিস? গড প্রমিস। এরপরে তোমার কখনো কোনো ব্যথা হবে না, গড প্রমিস। ব্যথা হবে না? হি? হাইকোর্ট খুশির গর্ভে বেড়ে ওঠা বাচ্চাকে অ্যাবর্শন করার জন্য স্যাংশন দিয়ে দিয়েছিল। এই নিউজ রিপোর্টটা একজন সোশ্যাল ওয়ার্কার উকিলের কাছে পৌঁছয়, আর তার মনে হয় যে শুধুমাত্র মেডিকেল রিপোর্টের বেসিসে এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই ভুল হবে। ওনার মনে হয় যে খুশির মতামত ছাড়া এই অ্যাবর্শন করা উচিত নয়। উনি হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে কড়া নাড়েন। হাইকোর্ট খুশির গর্ভে বেড়ে ওঠা বাচ্চাকে অ্যাবর্শন করার জন্য স্যাংশন দিয়ে দিয়েছিল। এই নিউজ রিপোর্টটা একজন সোশ্যাল ওয়ার্কার উকিলের কাছে পৌঁছয়, আর তার মনে হয় যে শুধুমাত্র মেডিকেল রিপোর্টের বেসিসে এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই ভুল হবে। ওনার মনে হয় যে খুশির মতামত ছাড়া এই অ্যাবর্শন করা উচিত নয়। উনি হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে কড়া নাড়েন। স্যার, অ্যাকর্ডিং টু 1971-এর মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট, যে কোনো অ্যাবর্শনের আগে ওই মেয়েটি বা মহিলার ইচ্ছার বিষয়টা জানা অত্যন্ত জরুরি। কিন্তু এই কেসে তো প্রেগন্যান্ট মহিলাকে মেডিকেলি আনফিট ঘোষণা করা হয়েছে প্রেগন্যান্সির জন্য। উইথ ডিউ রেসপেক্ট স্যার, আমি মানছি যে খুশির আইকিউ লেভেল নর্মাল থেকে কম, কিন্তু এর মানে এই নয় যে ওকে একথা বলাই যাবে না যে ওর সঙ্গে কি হয়েছে আর কি হতে যাচ্ছে। স্যার, আইকিউ লেভেল এক সেট অফ হিউম্যান অ্যাক্টিভিটি অনুযায়ী মেজার করা হয়, কিন্তু এটা কোনো মানুষের ক্ষমতার মাপদণ্ড কখনোই হতে পারে না। খুশি মেন্টালি স্লো, আনফিট নয়, আর ওর গর্ভে বেড়ে ওঠা প্রাণের হত্যার ডিসিশন অন্য কেউ নিতে পারে না। স্যার, এতে আমার কাছে ইন্টারন্যাশনাল লেভেলে ঘটা এমন কিছু কেসের রিপোর্ট আছে, কাইন্ডলি গো থ্রু দিস। স্যার, এসব দেশের কোর্টগুলো এ ধরনের কেসে বাচ্চা ডেলিভারির পারমিশন দিয়েছে এবং স্টেট বাচ্চার লালন পালনের দায়িত্ব নিয়েছে। কেননা ভালো করে ভেবে দেখলে স্যার, খুশির সুরক্ষার দায়িত্ব স্টেটেরই ছিল, যেটা পালনে স্টেট ফেল করে। তার উপর হাইকোর্টের অর্ডার স্টাডি করুন স্যার। খুশির প্রেগন্যান্সির বিষয়টা মে 2009 জানা যায়, যেখানে ও অলরেডি 10 সপ্তাহের প্রেগন্যান্ট ছিল। তারপর হাইকোর্টের ব্যাক অ্যান্ড ফোর্থের পরে অ্যাবর্শনের স্যাংশন 17 জুলাই 2009 করা হয়। ততদিনে খুশি অলরেডি 4 মাসের প্রেগন্যান্ট। এই স্টেজে দাঁড়িয়ে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি খুশির জীবনে অনেক বড় একটা রিস্ক হতে পারে স্যার। স্যার, আমি মানছি ডক্টর লক্ষ্মী আর ডক্টর সীমার উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু তাদের সিদ্ধান্ত
সময় অনুযায়ী একেবারে ভুল ছিল। ভেরি রিস্কি, আনফেয়ার স্যার। আমার মনে হয় সীমা আমাদের খুশির সঙ্গে কথা বলা উচিত। কি কথা বলবো? তাতে কি লাভ হবে লক্ষ্মী দেবী? সীমা, ওকে বলতে হবে যে ও মা হতে চলেছে, ওকে প্রিপেয়ার করতে হবে। সুপ্রিম কোর্টের রিপোর্ট আসতে আসতে প্রেগন্যান্সি অনেক অ্যাডভান্স হয়ে যাবে। অ্যাবর্শনে তো কোনো অপশন নেই। যা হয় হোক সীমা, আমাদের ওকে তৈরি করতে হবে মা হওয়ার জন্য। এই মেয়েটার আসল অপরাধী তো আমরা লক্ষ্মী দেবী। এই মেয়েটা আমাদের দেখাশোনায় ছিল, আর আমাদের এখানেই ওর সাথে এসব হয়েছে। আমি অ্যাগ্রি করছি সীমা, আমরা টোটালি নির্দোষ নই, কিন্তু এই সময়টা এসব কথার জন্য নয়। আমাদের দেখতে হবে যে আমরা খুশির জন্য আর কি করতে পারি। আমাদের দায়িত্ব বাড়তে চলেছে, আর এবার আমরা কোনো রকম ভুল হতে দেব না। কিছু বুঝতে পারছো? তোমার ভেতরে কেউ আছে, কেউ বড় হচ্ছে। হ্যাঁ, কিন্তু সবাই আমার মোটা মোটা বলবে। খুশি মা, তোমার ভিতরে একটা ছোট্ট বেবি আছে, একটা বাচ্চা। পিপি, পিপি আছে, মুস্কান বেবি আছে। খুব ছোট্ট এখন, ঠিক মুস্কানের মতো। তোমার বাচ্চা তোমার পেটে আছে। পেটে বেবি আছে, মুস্কানের মতো বেবি? সত্যি? সত্যি। আমি দেখতে পাচ্ছি না কেন? আমি দেখবো। দেখবে তো, কিন্তু তার আগে বেবিটাকে ভেতরে বুঝতে পারবে। তুমি যা খাবে বেবিটা সেটাই খাবে, তোমার ভেতরেই খেলবে, ভেতরেই আস্তে আস্তে কিক মারবে। মাঝে মাঝে তুমি অল্প অসুস্থ হতে পারো, কিন্তু বেবিটা ভেতরেই বড় হতে থাকবে। আমি কবে দেখবো? একটু সময় লাগবে মা। কতদিন? কয়েকটা মাস ব্যাস। তারপর আমি বেবি দেখবো। বেবি দেখতে পাবো, মুস্কানের মতো বেবি। যেই হোক, যেমনই হোক, একদম তোমার মতো হবে, সুন্দর। মা, তোমার এই বেবিটা চাই? হ্যাঁ, আমার বেবি চাই। বেবি, বেবি আসবে, খুশির মতো বেবি, মুস্কানের মতো বেবি। আমরা খেলবো তো, খেলবো। ইয়েস ম্যাডাম। 4 জনের ব্লাড স্যাম্পল নিয়ে নাও। হরিরাম, সুরেশ, রামদিন আর কুলবন্ত। ঠিক আছে ম্যাডাম, কিন্তু জানতে পারি কেন? কোর্ট থেকে অর্ডার এসছে, খুশি বাচ্চার জন্ম দেবে। ইয়েস ম্যাডাম। 4 জনের ব্লাড স্যাম্পল নিয়ে নাও। হরিরাম, সুরেশ, রামদিন আর কুলবন্ত। ঠিক আছে ম্যাডাম, কিন্তু জানতে পারি কেন? কোর্ট থেকে অর্ডার এসছে, খুশি বাচ্চার জন্ম দেবে। এই আদালত হাইকোর্টের অর্ডার এই কেসের ক্ষেত্রে খারিজ করছে। খুশির প্রেগন্যান্সির মেডিকেল টার্মিনেশন অর্ডার ক্যান্সেল করা হলো। এই আদালত আরাধনা সংস্থান আর নারী নিবাস দুই সংস্থাকে অর্ডার দেওয়া হচ্ছে যে খুশির দেখাশোনা যেন খুব ভালো করে করা হয়। ওকে প্রয়োজনে উন্নততর মেডিকেল ফেসিলিটি প্রোভাইড করা হোক, যাতে ওর ডেলিভারি খুব ভালোভাবে হতে পারে। শিশু পৃথিবীতে আসার পর সরকারের এটা দায়িত্ব হবে যে মা আর বাচ্চাকে খুব ভালো করে দেখাশোনা করবে, যাতে ওই দুজনেই সম্মানের সঙ্গে সুন্দর জীবন ধারণের সুযোগ পায়।
মুস্কানের মতো দেখতে না? খুশি ওকে একদম তোমার মতো দেখতে। কি নাম দেবে ওকে? মুস্কান। আমি একেও মুস্কান ডাকতে পারি? একদম, ও তোমার বেবি, ওকে যা নাম দিতে চাও দিতে পারো। তাহলে এখন থেকে এর নাম মুস্কান, আমার মুস্কান। আঠারো বছর আগে খুশির মা বাবা তাকে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিল। তারা মানসিক আর আর্থিকভাবে একদম ঠিক ছিল। আর 18 বছর পরে, ভয়ঙ্কর যন্ত্রণার পরেও মানসিকভাবে দুর্বল খুশি নিজের সন্তানকে হাত বাড়িয়ে বুকে টেনে নিয়েছিল, তাকে জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছিল। হায়দ্রাবাদে ফরেন্সিক ল্যাবরেটরি থেকে এই ডিএনএ রিপোর্ট চলে এসেছে। বাচ্চার ডিএনএ হরিরামের সাথে ম্যাচ করেছে, আর হরিরামই এই বাচ্চার বায়োলজিক্যাল ফাদার। এই আদালত বিমলা, ছায়া, রামদিন, সুরেশ, কুলবন্ত আর হরিরাম, এদের সবাইকে খুশিকে শোষণ করার কেসে দোষী সাব্যস্ত করছে। এদের সবার ডিউটি ছিল যে ওরা খুশির দেখাশোনা করার, সুরক্ষা দেবার, কিন্তু তার একদম বিপরীতে এরা এই মেয়েটির সাথে অত্যন্ত ঘৃণ্যভাবে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন করে। সেই কারণে এই আদালত এই 6 জন অভিযুক্তের ওপরে কাস্টোডিয়াল রেপের চার্জেস ফ্রেম করছে, আর এদের সবাইকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। মুস্কান এখন 2.5 বছরের হয়ে গিয়েছে, আর মেডিকেলি তাকে সম্পূর্ণ সুস্থ দেখা গিয়েছে। মুস্কানের জন্মানোর পর থেকে খুশিরও মেন্টাল গ্রোথ হচ্ছে। সে নিজের মেয়েকে খুব ভালোবাসে। মা আর মেয়ের দেখাশোনা আরাধনা সংস্থা করছে। ক্রাইম পেট্রোল সেই সব যাবতীয় চ্যারিটেবল অর্গানাইজেশনকে স্যালুট করে যারা সেই সব বাচ্চাদের আশ্রয় দিয়ে মহৎ কাজ করছে যাদের মা বাবা তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এই সংস্থাগুলি মনুষ্যত্বের শিখা জ্বালিয়ে রাখে। 2টো সরকারি সংস্থায় খুশির সঙ্গে যেটা ঘটেছে সেটা খুবই শকিং, কিন্তু প্রশংসা করতে হবে ডক্টর লক্ষ্মী সন্থানম আর ডক্টর সীমা পান্ডের, আর সেই মহিলা অ্যাডভোকেটের যিনি সঠিক সময় হস্তক্ষেপ করে এই মামলাটি সুপ্রিম কোর্টের সামনে পেশ করেন। ডক্টর লক্ষ্মী প্রতিজ্ঞা করেছিলেন যে উনি অপরাধীদের ধরেই ছাড়বেন। সেই জন্য উনি পুলিশ কমপ্লেন ফাইল করেন আর ব্যাপারটা এগিয়ে যায়। এটা একটা প্রশংসনীয় পদক্ষেপ যে একজন সংস্থার প্রধান নিজের সংস্থাতেই বেড়ে ওঠা আবর্জনাকে পরিষ্কার করার জন্য সাহসিকতার পরিচয় দেন। এই কেসটা সমস্ত অর্গানাইজেশনের প্রধানদের জন্য একটা ইঙ্গিত, তা সে প্রাইভেট হোক বা সরকারি, যে যদি আপনার অর্গানাইজেশনে বা সংস্থায় কোনো ভুল হয়ে থাকে বা কোনো রকম অপরাধ হয়, তাহলে সেটার মোকাবিলা করুন, সেটাকে সংশোধন করার চেষ্টা করুন। কারণ সত্যিটাকে লুকোলেও সত্যির গন্ধটা কিন্তু ঠিক বাইরেই চলে আসে, অন্যায় নিচু স্তরে হোক বা যে কোনো স্তরেই হোক। আর হয়তো সংস্থার প্রধান ব্যাপারটা নাও জেনে থাকতে পারেন, কিন্তু সেটা প্রকাশ্যে আসার পর এটাই দেখার যে সেই পরিস্থিতিতে ওই প্রধান বা সেই অধ্যক্ষ কি সিদ্ধান্ত নিতে পারেন। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তকের আরও একটা এপিসোডে, যেখানে ব্যক্ত হবে অপরাধের আরও একটা কাহিনী।